আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফাবিহা আফসোস করছে কেন মা বাবা তাকে মাদ্রাসায় পড়ালো না, তাহলে সে অনেক কিছু থেকে বেঁচে যেত, বিপদ আপদ পাপ থেকে বাঁচতে পারত। হুরাইনের জীবন এখন কতই না সহজ। তুলিকে নিয়ে ঘর থেকে বের হলো সে। শাবাব ঘরেই আছে। দুজনের হাঁটার মাঝে এক মিষ্টি কণ্ঠ শুনে তুলি ফাবিহা দুজনেই ঘুরে তাকালো। ফাবিহার তুলনায় ছোট একটা মেয়ে মিষ্টি হেসে তুলিকে জিজ্ঞেস করলো, শাবাব ভাইয়ার বউ? ভাবিজানের বউ, সুন্দরী আছে না? মেয়েটা ফাবিহাকে আগা গোড়া পরখ করে বলল, খুব সুন্দরী। হাই, আমি অরিন। ফাবিহাও মিষ্টি হেসে বলল, আমি ফাবিহা। শাবাব বারান্দায় এসে অরিনকে দেখল। অরিনের নজর পড়ল তার উপর। ডেকে উঠে বলল, কি অবস্থা? শাবাব হেসে জবাব দিল, খুব একটা ভালো না, দাঁড়াও আমি আসছি। শাবাব বেরিয়ে আসতেই দুজনের কথা জমে গেল। তুলি আর ফাবিহা যেন পাশ দিয়ে হেঁটে যাওয়া অপরিচিত লোকজন। অরিন এক সময়ই চলে গেল। ফাবিহা জিজ্ঞেস করল, মেয়েটিকে? শাবাবের আগে তুলি মুখ খুলল। মুখ চিপে হেসে বলল, ভাইজানের প্রেমিকা আইছিল। এই আপু, পাশের বাড়ির আপুর নানুর বাড়ি। ফাবিহা রেগে গেলেও প্রকাশ করল না। আগে প্রেম করেছে, অথচ একটু আগেও দেখে মনে হচ্ছিল দুজনের মাঝে জন্মের ভাব। শাবাব তুলির কথা শুধরে দিয়ে বলে উঠল, ওর সাথে আমি প্রেম করিনি, ওর বোনের সাথে প্রেম করেছি, প্রাক্তন শালিকা। ফাবিহা দাঁতে দাঁত কিরমির করল। এবার নিচ থেকে একটা ইট তুলে নিতে শাবাবের চোখ চড়ক গাছ। আগুন ধরাতে গিয়েছে, এখন তো দেখছে বোম ফাটবে। সে জীবন বাঁচিয়ে দৌড়ে পালালো। কটমট করছে ফাবিহা। ভালো নেই না? ও মেয়েকে দেখে তো দিব্যি ভালো হয়ে গেল। খিলখিল করে হেসে উঠল তুলি। রাগ করে তাকে ধমক দিল ফাবিহা, হাসবি না, তুই আর তোর ভাই দুটোই ফালতু একদম। তুলি হাসি না থামিয়ে ফাবিহার গায়ে ঢলে পড়তে পড়তে বলল, ভাইজান আপনারে ডরাই ভাবি। ফাবিহা গলা খাকারি দিয়ে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। চোখ মুখে গম্ভীর ভাব ফোটানোর চেষ্টা করছে। নিজের শুকনো জামা কাপড় ভাঁজ করছে ফাবিহা। পেছনে কোমরের দিকে শাড়ি নেমে গিয়েছে অনেকটা। শাবাব ফোন টিপছে কম, ফাবিহাকে দেখছে বেশি। এখন তাকিয়ে আছে ফাবিহার শাড়ি সরে যাওয়ার দৃশ্যমান আকর্ষণীয় কোমরে। ফাবিহার ষষ্ঠ ইন্দ্রিয় ব্যাপারটা জানান দিতেই সে নিজের কোমরে হাত দিল। তারপর হাতের শাড়ি ভাঁজ করা বাদ দিয়ে শাবাবের সামনে এসে তার দিকে পিঠ করে দাঁড়ালো। শাড়িটা কোমর থেকে আরেকটু নামিয়ে দিতে গলা খাঁকারি দিয়ে উঠল শাবাব। আরে কি করছো তুমি? ফাবিহা শাবাবের দিকে তাকিয়ে বলল, তুমি যা দেখতে চাইছো সেটাই দেখাচ্ছি। ও, দেখি আরেকটু দূরে দাঁড়াও, এত কাছ থেকে ভালো করে দেখছি না। বলে ফাবিহার কোমরে দৃষ্টি স্থির করল সে। ফাবিহা অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দুলিয়ে শাড়ি ঠিক করে বলল, অসভ্য, কটাক্ষ বোঝে না। শাবাব ভ্রুকুচকে বলল, তুমি কটাক্ষ করেছো, ভালোভাবে দেখতেও দিলে না। ধ্যাত। ফাবিহা ঘন ঘন শ্বাস প্রশ্বাস টেনে নিজের হতাশা কমানোর চেষ্টা করছে। শাবাব সাধু পুরুষ হবে এটা আশা করা বোকানি। সে মাথায় হাত চেপে বসে আছে। শাবাব গায়ে শার্ট জড়িয়ে বের হওয়ার আগে তার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আই লাভ ইউ। আমি জানি এটা শুনতে না পেরে তোমার মন খারাপ, তাই বলে দিলাম। নয়তো তোমার মতো বিস্ফোরণ ঘটানো বোমকে ভালোবাসতে আমার বয়েই গেছে। চলে যেতে গিয়েও আবার কানের কাছে মুখ এনে বলল, বালিশের পাশে সিগারেট রেখেছি, আমি আস্তে আস্তে তুমি ফেলে দিও। তারপর আমার সিগারেট ফেলে দেওয়ার অপরাধে আমি তোমাকে চুমু খাবো। তুলিকে দিয়ে ফেললে শাস্তি দ্বিগুণ হবে বলে দিলাম। ফাবিহা নড়চড় না করে ওভাবেই বসে রইল। মনে হচ্ছে সে পাবনা মেন্টাল হাসপাতালে আছে। রাতে দুজন বিছানার দুপাশে শুয়ে আছে। শাবাবের মুখ ফাবিহার দিকে ঘোরানো। সে ফাবিহাকে দেখছে। ফাবিহা সোজা হয়ে উপরের দিকে তাকিয়ে শুয়ে আছে। শাবাবের দৃষ্টির অর্থ সে পড়তে পারছে। তার মনের উপর ঝুলে আছে শাবাব। নীরবতাকে ছুটি দিয়ে ফাবিহা মৃদু আওয়াজে বলল, শাবাব, তুমি আমার কাছে আসতে পারো। শাবাব ফিসফিস শব্দে হেসে বলল, তুই মন থেকে চাওনি? ফাবিহা মুখ ঘুরিয়ে নিল। আমি না চাইলেও তুমি কাছে আসতে পারো, আমি বাধা দেব না। মন থেকে চাইলেই আসবো। ফাবিহা চুপ করে গেল। শাবাব ওর নাক টেনে দিয়ে চোখ বন্ধ করে বলল,
ঘুমাও। চোখ বন্ধ করলেও ঘুমালো না শাবাব। ফাবিহা এখনো তাকিয়ে আছে। একটু পর আবারও বলল, তুমি কাছে আসতে পারো শাবাব। ঘুমাও ফাবিহা, সকালে কথা হবে। আমি মন থেকে চাইছি। না, তুই মন থেকে চাওনি। চেয়েছি। এবার শাবাব চোখ খুলল। চাতকের মতন তাকিয়ে থেকে আহ্বান পেয়ে তা গ্রহণ করে নিল সে। ফাবিহা চোখ বন্ধ করে রইল। শাবাব এগোতে গিয়েও রেগে গিয়ে পাশ ফিরে শুল। ফাবিহার আচরণ বলছে সে তাকে মন থেকে গ্রহণ করেনি, কেবল স্ত্রীর অধিকার পালন করে দায় থেকে মুক্ত হতে চাইছে। ফাবিহা অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে চোখ খুলে শাবাবকে পাশ ফিরে থাকতে দেখে হতাশ হল। সে নিজের সাথে নিজে যুদ্ধ করে শাবাবকে কাছে আসার আহ্বান জানিয়েছে। বিয়ে যেহেতু হয়েছে, তার অধিকার থেকে তো তাকে বঞ্চিত করা যায় না। সে ছোট্ট করে বলল, সরি শাবাব। শাবাব ফিরল তার দিকে, কাতর স্বরে বলল, কিভাবে তোমার ভরসা অর্জন করতে পারি বলো? আমি জানি আমি অন্যায় করেছি, সবটা ঠিকঠাক চলছিল। মাঝখান থেকে তুমি আবার আমায় সুযোগ দিলে, আমি লোভী, তোমার লোভী। তোমাকে পাবো বলে আবারও বিয়ে করে নিয়েছি। ভেবেছিলাম সব ঠিক হয়ে গিয়েছে, কিচ্ছু ঠিক হয়নি। এইভাবে অশান্তিতে থাকা যায় না ফাবিহা, এতে কোনো স্বস্তি নেই। ফাবিহার দৃষ্টি স্থির। সে কোনো দিকে তাকাচ্ছে না, তার দৃষ্টি ঘুরছে শাবাবের চেহারায়। শাবাব তপ্ত শ্বাস ছেড়ে বলল, তুমি না হয় দেশের বাইরে চলে যাও পড়ার জন্য, দূরত্ব আসলে স্বস্তি মিলবে। কাউকে ভালোবেসে এত কাছে থেকেও মন থেকে যোজন যোজন দূরে থাকাটা কঠিন। যে কোনো একটা করো, হয় আমাকে ভালোবাসো অথবা দূরে চলে যাও। আমি না হয় চলে গেলাম, তখন তুমি এই দিকটা কিভাবে সামলাবে? কয়েক বছর গেলে সবাই এমনিতেই বুঝে যাবে, আমাকে কিছু বোঝাতে হবে না। নিজেকে কি বোঝাবে? ভালোবাসলেই পেতে হবে এমন কোনো কথা নেই, নিজেকে বোঝাবো, এটা আমার কর্মের শাস্তি। ফাবিহা ঘন সময় পর নিজে থেকে শাবাবের অধর স্পর্শ করল। শাবাব কিছুক্ষণের জন্য চমকালেও আঁকড়ে ধরল ফাবিহাকে। ফাবিহা সরতে চাইলেও ছাড় পেল না। শাবাব ফিসফিস করে বলল, নিজ থেকে এসেছো? পরপর ফাবিহার চোখের পাতায় চুমু খেল। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে সুমনকে, চোখে কালো কাপড় বাঁধা। বুক বরাবর লাথি পড়তে চেয়ার সহ উল্টে পড়ল সে। ব্যথায় কুকড়ে উঠে চোখের কালো কাপড় সরিয়ে দিতে মাথায় রক্ত উঠে গেল সুমনের। রাগে হুঙ্কার ছাড়ল। শাবাব! শাবাব দাঁতে দাঁত চেপে উপর থেকে নিচে একবার মাথা দুলিয়ে দ্বিগুণ রেগে হুঙ্কার ছাড়ল। শাবাব, কুত্তার, তোর হাত ভেঙেও শিক্ষা হয়নি? আমার হাতের বাঁধন খুলেছে। ফরহাদ, তোর ভাবি আর আমার বিয়ে উপলক্ষে এই যা মিষ্টি দিয়ে দে। জি ভাই। বলে ফরহাদ রড হাতে তুলে নিল। সুমন সব রকম গালি দিয়ে যাচ্ছে। ফরহাদ আর সাথের দুটো ছেলে সুমনকে পিটিয়ে যাচ্ছে। ওর আর্তনাদে কেঁপে উঠছে কক্ষটি। শাবাব ফরহাদের হাত থেকে রড নিয়ে বলল, এদিকে দে, কি মারছিস? তাকিয়ে থাক। রড তুলে সুমনকে এক বাড়ি দিতেই ফরহাদ পড়ল। ভাই, আপনি হাতে ব্যথা পাবেন। শাবাব দাঁত কিরমির করে বলল, এর চামড়া ছিঁড়ে জায়গা মতো লবণ মরিচ দিতে পারলে ভালো লাগতো। সুমনের দুপায়ের ফাঁকে দুটো লাথি বসিয়ে দিল। অবস্থা খুবই শোচনীয়। ফরহাদ বলল, ভাই, এবার মনে হয় ছেড়ে দেওয়া উচিত। আরও কয়েকটা পড়লে মরে যাবে। যা লাথি মেরেছেন, মনে হয় না আর ওর বংশধর আসবে। যাক, ওরে গুম করে দিবি। ওর ফ্যামিলিকে সুন্দরভাবে বুঝিয়েছি, কোনো স্টেপ না নিয়ে ছেলেকে আরও প্রশ্রয় দিয়েছে। ফরহাদ আশঙ্কায় শাবাবকে বুঝিয়ে সুমনের নিধি পড়া শরীর দড়ি থেকে খুলে ফেলল। শাবাব এখন রাগে জ্ঞান শূন্য হয়ে আছে। তাকে বাড়ি পাঠিয়ে দিল। ঘরে ঢুকে ছুপি ছুপি কম্বলের নিচে ঢুকতে নিতে তেজির স্বরে প্রশ্ন ভেসে এলো, কোথা থেকে এসেছো? কাজ করে এসেছি। বলে কম্বলের নিচে ঢুকে পড়ল শাবাব। ফাবিহা শক্ত মুখে বলল, রাত 1:30 বাজে, কাজটা কি নতুন প্রেম? তাই এসেছো কেন? ভোরের পর আসতে। ফাবিহা রাগী মুখের দিকে তাকিয়ে শাবাব মনে মনে হাসছে। গলা খাঁকারি দিয়ে বলল, প্রেমিকার বাবা দেখে ফেলেছে, তাই চলে এসেছি। ফাবিহার চোখ লাল হয়ে গিয়েছে। সে বলল, শাবাব, তুমি সীমা ছাড়াচ্ছ। তোমাকে বিশ্বাস করাই আমার ভুল ছিল। ফাবিহা সবটা সত্য ভেবে ক্রমশ উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে শাবাব সত্যটা বলল। আরে শান্ত হও। ফাবিহাকে সবটা বলতে তার চোখ ছড়ক গাছ। বিস্ময় বলল, তুমি এই হাত নিয়ে কিভাবে এত বড় সাহস করেছো? শাবাব হাসল। ফাবিহাকে জড়িয়ে ধরে বলল,
মাথায় চাপ না দিয়ে ঘুমাও। ফাবিহা ওর হাত সরিয়ে দিয়ে শুলো। শাবাব বিরক্ত হয়ে বলল, কালই তো সব ঠিকঠাক ছিল, আবার হাত সরাচ্ছ কেন? চুপচাপ ঘুমাও শাবাব, তুমি কোনো রাজকার্য সামলে আসনি, মারধর করে এসেছো। আশ্চর্য, আমি কি করলাম? ফাবিহা সাড়া দিল না। শাবাব মৃদু আর্তনাদ করে বলল, আমার হাত ভেঙে দিয়েছ। ফাবিহা শাবাবের দিকে ফিরে বলল, অভিনয় না করে ঘুমাও, তোমার জন্য আমি এখনো ঘুমাতে পারিনি। ঘুমাতে না চাইলে ঘর থেকে বের হও। শাবাব দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, জীবনে আর শান্তি পাবো না। জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছি, কখন কোন মোড নিয়ে থাকে বলা যায় না। হুরানের শরীর খারাপ যাচ্ছে। সাজেদা একটু পরপর কাজের ফাঁকে গিয়ে দেখে আসছেন তাকে। প্রেগনেন্সির প্রথম দিকে শরীর ভালো ছিল, যতদিন যাচ্ছে ততই অসুস্থ হয়ে পড়ছে। ঠিকমতো ইবাদত করতে পারছে না। যতটুকু শক্তি থাকে সে চেষ্টা করে সময়টা আল্লাহর কাজে ব্যয় করতে। এটা হয়তো তার পরীক্ষা। এই সময় আল্লাহকে বেশি বেশি না ডেকে অসুস্থতার দোহাই দিয়ে শুয়ে থাকে মানুষ। হুরাইন প্রতিনিয়ত মোনাজাতে আল্লাহর কাছে যায়, সে যেন আল্লাহর ইবাদত করার মতন শক্তি পায়। সারাক্ষণ শুয়ে বসে থাকতেও ভালো লাগছে না। সে উঠে এলো শাশুড়ির কাছে, চোখ মুখ ভাসা ভাসা, চুলের অবস্থা খারাপ। সাজেদা বললেন, চুলের এই অবস্থা কেন? আসো আমার সামনে। তেলের বোতল নিয়ে বসলেন তিনি। হুরাইন বলল, আমি আপনাকে কষ্ট দিচ্ছি তাই না আম্মা? আমার কাজ করে আপনাকে খাওয়ানোর কথা, আর সেখানে আপনি কাজ করছেন। সাজেদা তেল দিয়ে দিতে দিতে বললেন, যখন তাসিন পেটে ছিল তখন দুনিয়ার সব কাজ করতে হয়েছে আমাকে। এমন না যে একা সংসার ছিল, যৌথ পরিবার ছিল, তবুও জায়েরা ভাগের কাজ রেখে দিত। কাজ নিয়ে ঠেলাঠেলি হতো। যৌথ পরিবারে মানুষ বেশি, কাজও বেশি, খাবার তৈরি করতে হতো বেশি, ধোয়া মোছার কাজ বেশি। সকালে সবাই একা নাস্তা খেত না, যার যে নাস্তা খেতে মন চাইতো সে বলে দিত। সবার জন্য আলাদা আলাদা নাস্তা বানাতে হতো। মাথা ঘোরানোর জন্য উঠতে পারতাম না। কেউ কারো দুঃখ বুঝতো না। আমি অসুস্থ হলে যে তারা একটু সাহায্য করবে সেটা করতো না। তাই তাদের দেখা দেখি আমিও এমন করতাম। তারা অসুস্থ হলেও তাদের কাছে ফেলে রাখতাম। এ নিয়ে সংসারে মন কষাকষি শুরু হলো। আমি তখন শক্ত হয়ে গেলাম। তোমার শ্বশুরকে বললাম আমি আলাদা খেতে চাই। তারপর সংসার ভাগ হয়ে গেল। তোমার দাদা দাদি সব ছেলেদের ঘরে কিছুদিন ভাগ করে করে খেতেন। পরে যখন তোমার দেবর পেটে এলো তখন আমার তাসিনও একটু একটু মাকে সাহায্য করত। কাউকে দেখলেই সে লজ্জা পেয়ে যেত। আমার বোন এসে অসুস্থতার সময়টা আমার কাছে ছিল। এই সময়ের কষ্ট আমি বুঝি। তাই আমি চাই না আমার শক্তি থাকার পরও আমার মতো কষ্ট আমার মেয়ে বা আমার ছেলের বউ করুক। হুরাইন মুচকি হেসে বলল, শক্তি থাকতে নাতি নাতনি বড় করে দিয়ে যান। হুরাইন চাপা হেসে বলল, তাহলে আমি বড় বাচ্চা বেঁচে যাব। সাজেদা সুন্দর করে তেল দিয়ে চুলে বেনি করে দিলেন। ঘুমানোর আগে তাসিন বিছানা ঠিক করে নেয়। সকালে ঘুম থেকে উঠে আবার বিছানা গুছিয়ে ফেলে। এখন নিজের কাজ নিজেই করে। আগে তার সব কিছু হুরাইন গুছিয়ে রাখত, জামা কাপড় আয়রন করে রাখত। এখন হুরাইনকে করতে দেয় না, বরং নিজে হুরাইনের কাজ করার চেষ্টা করে। অফিস থেকে এসে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এড়িয়ে দিয়েছিল সে। চুপটাও লেগে এসেছে। হুরাইন অনেকক্ষণ তাকিয়ে রইল তার মুখের দিকে। ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে কপালে ঠোঁট স্পর্শ করল। চোখ খুলে ফেলল তাসিন। হুরাইনের ভ্রু কুঁচকে গেল। ভেবেছিল তাসিনের ঘুম এসে পড়েছে। তাসিন চমৎকার করে হাসল। শোয়া অবস্থাতেই হুরাইনের এক হাত টেনে নিয়ে হাতের উল্টো পিঠে ছোট ছোঁয়ালো। হুরাইন বলল, আপনি ঘুমাননি? ঘুমালে তো বউয়ের চুমু মিস করে যেতাম। হুরাইন হাসল। তাসিন বলল, আমাকে নিয়ে এখন আর অভিযোগ করো না কেন? করি তো, মনে মনে অভিযোগ করি। তাসিন নাতকে উঠে বলল, কোনো অভিযোগ থাকলে চট করে বলে ফেলবে। মনে পুষে রাখলে ধীরে ধীরে দূরত্ব বাড়ে। কি অভিযোগ বলো? আপাতত অভিযোগ নেই, তবে মাঝে মাঝে খুব রাগ হয় আমার। কখন রাগ হয়? যখন আমাকে বাবার বাড়ি যেতে দেন না তখন। হুরাইন গাল ফুলাল। তাসিন হেসে ওর গাল টেনে দিয়ে বলল, তোমার গাল দুটো নাদুস নুদুস হয়ে গিয়েছে। হুরাইন আগ্রহ নিয়ে জানতে চাইল, দেখতে কি খারাপ লাগে? আমার বউকে সব রকমেই দেখতে ভালো লাগে। হুরাইন মনে মনে খুশি হয়ে কানের পিঠে চুল গুজে বলল, দেখতে খারাপ লাগলেও আমাকেই দেখতে হবে। আমি কি একবারও অন্য দিকে চোখ দেওয়ার কথা বলেছি? তুমি ইদানিং বাচ্চাদের মতো আচরণ করছো। সমস্যা নেই, মা বলেছে এই সময় মেয়েদের মন কত রকম হয়ে থাকে। তুলি, তোর ভাবি কোথায়? ভাবি তো রান্নাঘরে আছে ভাইজান।
শাবাব ফিসফিস করে আবার জিজ্ঞেস করলো, তোর খালাম্মা আছে ওখানে? না। আচ্ছা। শাবাব রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ফাবিহা কোমরে ওড়না বেঁধে কাজ করছে। শাবাব গলা খাঁকারি দিয়ে বলল, শাড়ি পরতে পারো না? জামা পরলে কি সমস্যা? সমস্যা তো আছেই, আমি ঠিক মতো কিছু দেখতে পারি না। ফাবিহার কান গরম হয়ে এলো। সে পাতিল তাক করে বলল, আর বেশি কথা বললে পাতিল মেরে কপাল আলু করে ফেলবো। কি বাপ করেছিলাম আমি, যার জন্য আমার কপালে জন্মের অসভ্য এসব জুটেছে? শাবাব এবার রান্নাঘরে ঢুকে গিয়ে ফাবিহাকে ঝাঁপটে ধরে 2-3টা চুমু খেয়ে নিল। ফাবিহা তুলিকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, তোমার কি লজ্জা শরম কোনোদিনই হবে না? শাবাব ওর কথা শুনে তুলিকে বলল, তুলি, তুই একটু যা তো, তোর সামনে তোর ভাবির নাকি লজ্জা লাগে, তুই গেলে ও আর লজ্জা পাবে না। শাবাব। ফাবিহা চোখ খিঁচিয়ে বন্ধ করে হুঙ্কার ছাড়ো। শাবাব তুলিকে বলল, ও আমি ভুলছিলাম, তোর ভাবি লজ্জা পাবে না, তুই দাঁড়িয়ে থাক, আমি তোর ভাবিকে চুমু দিচ্ছি। কথা শেষ করেই ফাবিহার দিকে তাকালো। হাতে খুন্তি দেখে মেকি হেসে বলল। শাবাব চলে যেতেই তুলি মিটিমিটি হাসছে। ফাবিহা সুচালো চোখে তাকিয়ে বলল, তুই হাসছিস কেন? তুলি লজ্জায় মুখ ঢেকে বলল, আমার ও আপনার মতো বিয়ে করবার মন চাই ভাবি। ফাবিহার চোখ জড়ক গাছ। বিস্মিত গলায় বলল, এই তোর বয়স কত যে বিয়ের কথা বলিস? আমি কি ছোট আছি? ফাবিহা বলল, আমাদের বাড়ির পাশে এক লোক আছে, যার তোর চেয়ে বড় 4-5টা ছেলে মেয়ে আছে। বউ মারা গিয়েছে, তাই বেচারার বিয়ের জন্য তোর মতে পাত্রী খুঁজছে। তুই রাজি থাকলে কথা বলতে পারি, তবে ওই লোকের মাথায় চুল নেই, বড় ভুঁড়ি আছে। তুলি আতঙ্কিত গলায় বলল, না, আমি ওই লোকের বিয়া করুম না। ফাবিহা বলল, দ্বিতীয়বার বিয়ের কথা বললে তুই চাস আর না চাস, ওই লোকের সাথে তোকে বিয়ে দিয়ে দেব। শাবাবের হাত এখন ঠিক আছে। সুমনের ব্যাপারে তাকে বের হতে হয়েছে। ওর পরিবার বৈঠক ডেকেছে। শাবাব নিজের দিক ক্লিয়ার করেছে। দ্বিতীয়বার তার বউকে যদি হয়রানি হতে হয় তবে পরের বার আর জীবিত ছেড়ে দেবে না সুমনকে। ওখানে কিছু ক্ষতিপূরণ দিয়ে তারপর ঝামেলা মিটমাট করে বাড়ি ফিরেছে। ফাবিহা বই পড়ছে বসে বসে। শাবাব বলল, কি এত সারাদিন বই পড়ো? চোখের সামনে আমাকে দেখেও কি তোমার পড়তে ইচ্ছে করে না? আগে আমাকে পড়ে দেখো। ডিস্টার্ব করো না শাবাব, তোমাকে আমার পড়ার আছে। শাবাব বই টেনে সরিয়ে দিল। ওর হাঁটুর নিচে হাত দিয়ে পাঁজা গোল করে বলল, আমাকে না পড়লে বেশি বেশি ডিস্টার্ব করব। তুমি খুব অসভ্য, জানি আমি এটাই বলবে। ফাবিহাকে থামিয়ে বলল শাবাব। ফাবিহা চুপ করে মুখ ঘুরিয়ে নিল। শাবাব বলল, আমাকে ভালোবাসলে তোমার ক্ষতি কি? তোমার বাপের সম্পত্তি ধরে টানাটানি করব? তুমি বলেছিলে না আমাকে বিদেশ চলে যেতে, আমি বিদেশ চলে যাব, ব্যবস্থা করো। যাবে তো? আমি নিয়ে যাব তোমায়। আমি একা যাব, আর আসবো না। ভাবি কি খাইবেন? সেটা চাইলেও তুমি যেতে পারবে না। এই অফার আমি তোমাকে আগে দিয়েছি, তুমি তখন গ্রহণ না করে ভুল করেছো। এখন তুমি না চাইলে ও আমার কাছে তোমাকে থাকতে হবে। আমি খুব খারাপ লোক। তো তোমাকে আমি ভয় পাই না। ফাবিহাকে বসিয়ে দিয়ে শাবাব বলল, জানি তোমার কলিজা খুব বড়। আমাদের বেবি হলে তাদের তোমার মতো প্রশিক্ষণ দেবে কিভাবে কলিজা বড় করা যায়। ফাবিহা তীক্ষ্ণ চোখে তাকাতে শাবাব বলল, এভাবে তাকাচ্ছ কেন? এর জন্য আমি তোমায় বেতন দেব, তখন তুমি ওদের মা না হয়ে যাবে টিচার। আমি বুঝি না শাবাব, তোমার মাথায় ফালতু চিন্তা ভাবনা আসে কোথা থেকে? ভালোবাসা আসে যেখান থেকে, ঠিক সেখান থেকেই। এত যে ভালোবাসো ভালোবাসো বলে মুখে ফেনা তুলে ফেলছো, আমি মরে গেলে তো ঠিকই পরের দিন আরেকটা বিয়ে করে নিয়ে আসবে। শাবাবের দু চোখে বিছরণ করছে ফাবিহার মুখে। সে চোখে হেসে বলল, তুমি কি জেলাস? আমি জেলাস না, তুমি যা ইচ্ছে করো, তাতে আমার কি? তাহলে আমাকে অনুমতি দাও আর একটা বিয়ে করার, পরে কেন এখনই করে ফেলি। তখন তুই মরে গেলেও শোক পালন করতে হবে না, অন্য বউ তো থাকবেই। ফাবিহা বালিশ দিয়ে এলো পাথারি মারতে লাগলো শাবাবকে। রাগে কাঁপতে কাঁপতে বলল, একটা নয় 100টা বিয়ে করো। সর্বনাশ, এতগুলো বিয়ের অনুমতি দিও না। এতজনের খরচ ওঠাবো কি করে?
তাছাড়া কোনোদিন কোন বোর ঘরে থাকবো সেটা নিয়ে তো আমাকে টুকরো টুকরো হতে হবে। ফাবিহা একদম কথা বলল না, কেবল ফোঁস করছে। শাবাব ঠোঁট টিপে হাসতে পারল না, সে উচ্চস্বরে হাসছে। তা দেখে ফাবিহার আরও রাগ বেড়ে গেল। কপালের উপর হাত রেখে শুয়ে আছে শাবাব, চোখ বন্ধ, ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। তবু ফাবিহা সন্দেহের বশে শাবাবের চোখের উপর হাত নেড়ে ছেড়ে দেখল সত্যি ঘুমিয়েছে কিনা। শাবাবের কোনো নড়চড় নেই, ঘুমিয়ে পড়েছে বুঝতে পেরেই ফাবিহা চুপি চুপি ওর ফোন হাতে নিল। কয়েকদিন ধরে লক্ষ্য করে শাবাবের ফোনের লক আয়ত্ত করে নিয়েছে। ফোন হাতে নিয়েও আরেকবার তাকালো শাবাবের দিকে। শাবাব আগের মতোই আছে। ফাবিহা ফোনের লক খুলে পাশ ফিরে গেল, মেসেঞ্জারে ঢুকলো প্রথমে। ঘাটাঘাটি করেও কিছু পেল না। নতুন কোনো মেয়ের সাথে কথা বলে কিনা, কিছু না পেয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। এক এক করে সব চেক দিয়েও কোনো অপরিচিত মেয়ের সাথে আলাপ দেখল না। স্বস্তির শ্বাস ছাড়ল ফাবিহা। প্রশান্তি আর ঠোঁটে হাসি নিয়ে ফোন রাখতে পাশ ফিরে জোরে সুরে এক চিৎকার দিল। শাবাব কনুইয়ে ভর দিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে বুকের থুতো দিয়ে ঝাড়ি দিয়ে বলল, না ঘুমিয়ে কুমিরের মতো তাকিয়ে আছো কেন? চোর ধরার জন্য। শাবাব শান্ত চোখে তাকিয়ে রইল। ফাবিহা বড় গলা করে বলল, কিসের চোর? নিজের সেফটির জন্য আমি তোমার ফোন চেক দিতেই পারি। কিছু পেয়েছো? তুমি হয়তো ডিলিট দিয়ে দিয়েছো। শাবাব বলল, আচ্ছা 1 সপ্তাহ তুই ফোনটা রেখে দাও নিজের কাছে। তুমি তাদের না করে দেবে। 1 সপ্তাহ যেন তোমাকে কল মেসেজ না করে। আমি কি বুঝি না? শাবাব মলিন হাসল, দরজায় টোকা পড়ল। সুরাইয়া জিজ্ঞেস করলেন, কি হয়েছে শাবাব? বউ চিৎকার করছিল কেন? শাবাব বিছানা ছেড়ে দরজা খুলে দিল, বলল, ও খারাপ স্বপ্ন দেখেছে। ও রাতে দোয়া পড়ে ঘুমাতে বলবে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবলাম কে না কি হলো। দরজা আটকে দে, আমি যাচ্ছি। সুরাইয়া চলে যেতেই শাবাব দরজা আটকে শুয়ে পড়ল। ফাবিহার দিকে না তাকিয়ে চোখ বুজে নিল। ফাবিহা কিছুক্ষণ চুপ থেকেও যখন শাবাবের সাড়া পেল না, তখন উসখুস করল। শাবাব ঠিক হচ্ছে, সে আগে যে শাবাবকে চিনত, এই শাবাব তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। যত জানছো ততই মনে হচ্ছে সে এতদিন ভুল শাবাবকে চিনত। তার উচিত হয়নি এভাবে শাবাবকে বলা। প্রতি রাতে শাবাব তাকে জড়িয়ে ধরে ঘুমায়। প্রথম দিকে তার এভাবে ঘুমাতে সমস্যা হলেও এখন যেন অভ্যাসে পরিণত হলো। ফাবিহা মৃদু স্বরে ডাকল,